A very good afternoon to all of you. Today we will discuss an important topic from practical geography. The name of the topic is enlargement and reduction of map. তো ম্যাপের ডেফিনেশন আমরা সকলেই জানি যে ম্যাপ বা মানচিত্র বলতে নর্মালি আমরা বুঝি কি যে সমগ্র পৃথিবী অথবা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট অংশকে যখন আমরা কিছু প্রতীক চিহ্ন দিয়ে এবং একটা নির্দিষ্ট স্কেলের সাহায্যে এবং অবশ্যই মানচিত্র অভিক্ষেপের হেল্প নিয়ে যখন আমরা উপস্থাপন করি তখন তাকে আমরা কি বলে থাকি মানচিত্র বলে থাকি। এবার এই মানচিত্রটাকেই আমরা নর্মালি কি করে থাকি আমাদের প্রয়োজন অনুযায়ী এই মানচিত্রটাকে আমরা ছোট করে দেখাই, আবার আমাদের প্রয়োজন অনুযায়ী সেই মানচিত্রটাকে আমরা ছোট করে দেখাই। যখন আমার ডিটেলস ইনফরমেশন জানার দরকার হয় কোনো একটা পার্টিকুলার অংশ থেকে অথবা সমগ্র পৃথিবী সম্পর্কে, তখন কিন্তু আমরা ওই ছোট্ট জায়গার মানচিত্রটাকে অথবা পৃথিবীর মানচিত্রটাকে আমরা বড় করে ড্রয়িং করি। আবার যদি এরকম হয় যে তোমার জায়গার স্পেস অনেক কম রয়েছে এবং তুমি কোনো একটা পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট অংশকে বা গোটা পৃথিবীকেই তুমি সেই ছোট্ট জায়গার মধ্যেই রিপ্রেজেন্ট করতে চাইছো, তখন কিন্তু আমরা কি করে থাকি সেই মানচিত্রটাকে তখন কিন্তু ছোট করেই দেখিয়ে থাকি। তো আমরা এই ক্লাসটিতে বুঝবো ম্যাপের এনলার্জমেন্ট এবং রিডাকশন বলতে আমরা কি বুঝি, এবং আলটিমেটলি আমরা বুঝবো যে এই ম্যাপের এনলার্জমেন্ট এবং রিডাকশন কোন সফটওয়্যারের মাধ্যমে করা হয় এবং কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয় সেটা জানবো। এবং আমাদের স্কেলের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে কিরকম প্রবলেমস আসতে পারে এবং তার প্রবেবল সলিউশনস গুলো কিরকম হতে পারে সেই সম্পর্কে ডিটেলস আমরা অ্যানালাইসিস আজকের এই ক্লাসটিতে করব। তাহলে প্রথমেই আমরা চলে যাই যে ম্যাপের এনলার্জমেন্ট এবং রিডাকশন বলতে নর্মালি আমরা কি বুঝে থাকি। তো মানচিত্রের বা ম্যাপের এনলার্জমেন্ট এবং রিডাকশন বলতে আমরা নর্মালি বুঝবো কি যে এটা এক ধরনের হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করে থাকি কোনো একটা নির্দিষ্ট মানচিত্রের যে সাইজ রয়েছে, আকার রয়েছে, সেই সাইজটাকে আমরা পরিবর্তন করে নিই। তাহলে ম্যাপ এনলার্জমেন্ট এবং রিডাকশনকে সিম্পলি আমরা বলতে পারি এটা ওয়ান কাইন্ড অফ কি প্রসেস, যে প্রসেসটা আমাকে কিভাবে হেল্প করবে, এই প্রসেসটা আমাকে হেল্প করবে কোনো একটা স্পেসিফিক ম্যাপ রয়েছে সেই ম্যাপের যে সাইজ আছে সেই সাইজটাকে পরিবর্তন করতে হেল্প করবে। তাহলে পরিবর্তনকারী এই প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো ম্যাপ এনলার্জমেন্ট অথবা ম্যাপের রিডাকশন বলবো। এবং অবশ্যই এই ম্যাপের এনলার্জমেন্ট এবং রিডাকশনটা কি হবে প্রপোর্শনালি হবে, অর্থাৎ একই অনুপাতে থাকবে। অর্থাৎ ধরো আমি যদি এরকম একটা এক্সাম্পল নেই যে আমাদের এই এই ছোট ম্যাপটার ক্ষেত্রে যদি আমি দেখি এই যে হিলটা রয়েছে এই হিলটা থেকে সাপোজ ধরো এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের দূরত্ব ধরো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এবং এই হিল থেকে এই লেকের দূরত্ব ধরলাম 4 সেন্টিমিটার। তাহলে আমার যদি এই নতুন ম্যাপে এই হিল থেকে এবং এই ব্রিজটার দূরত্ব যদি 4 সেন্টিমিটার হয়, তার মানে আমরা বুঝবো যে অরিজিনাল ম্যাপে যেটা 2 সেন্টিমিটার ছিল এখানে 4 সেন্টিমিটার হয়েছে, মানে ডবল হয়েছে। তাহলে অরিজিনাল ম্যাপে এই হিল থেকে লেকের দূরত্ব যেটা 4 সেন্টিমিটার ছিল সেটা এখানেও অর্থাৎ নতুন ম্যাপেও ডাবল হবে। অর্থাৎ ডবল যদি হয় তাহলে এই লেক থেকে হিলের দূরত্বটা কিন্তু ডবল অর্থাৎ 8 সেন্টিমিটার হবে। এইটাকে আমরা বলে থাকি প্রপোর্শনালি। তাহলে এইরকম প্রপোর্শনালি কিন্তু বাড়বে। এইভাবেই আমরা কি করে থাকি মানচিত্রগুলোকে ছোট এবং বড় করে থাকি। এবং কার্টোগ্রাফিতে এই ম্যাপ এনলার্জমেন্ট এবং রিডাকশনটা কিন্তু ওয়াইডলি ইউজ করা হয়, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে বড় এবং ছোট করে থাকি। এবার আমরা চলে আসি ম্যাপ এনলার্জমেন্ট বলতে আমরা কি বুঝি। অলরেডি আমরা ম্যাপ এনলার্জমেন্ট রিডাকশনের ডেফিনেশন আমরা পড়লাম, যেটা এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কি করা হয় নর্মালি মানচিত্রের সাইজটাকে এরিয়াল এক্সটেনশনটাকে পরিবর্তন করা হয়। এই পরিবর্তনটাই যখন এরকম হবে আগে যে ম্যাপটা ছিল এখন সেই ম্যাপ নতুন যে ম্যাপটা আমি তৈরি করলাম সেই ম্যাপটার এরিয়াল এক্সটেনশন তার যে তোমার কি বলে লিনিয়ার যে লেন্থ সেই লেন্থ গুলো এবং এরিয়াল এক্সটেনশন এগুলো বড় হয়ে গেছে, বৃদ্ধি করা হয়েছে, ইনক্রিজড করা হয়েছে, তখন সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো ম্যাপ এনলার্জমেন্ট। তাহলে ম্যাপ এনলার্জমেন্ট হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যে পদ্ধতিতে কি করা হয়, যে পদ্ধতিতে আমরা কি করি যে একটা মানচিত্রটাকে আমরা বড় করে দেখা, অর্থাৎ মানচিত্রের লিনিয়ার লেন্থ যেমন বাড়ে ঠিক তেমনি তার এরিয়াল এক্সটেনশন এটাও বাড়ে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো ম্যাপ এনলার্জমেন্ট বলবো। তাহলে ম্যাপ এনলার্জমেন্ট কি জন্য করা হয় যদি বলা হয় তখন আমরা কি বলবো যে আমরা কোনো একটা পার্টিকুলার জায়গা সম্পর্কে আমার ডিটেলস ইনফরমেশন দরকার আছে। তাহলে ডিটেলস ইনফরমেশন যদি দরকার হয় তাহলে অবশ্যই আমি ছোট করে দেখালে সমস্ত ডিটেলস গুলো সেখানে দেখাতে পারবো না। তখন মানচিত্রটাকে কি করতে হবে বড় করতে হবে, বড় করলেই আমি বেশিরভাগ ফিচার্স সেগুলোকে দেখাতে পারবো। এবং যেগুলো ছোট ছোট অবজেক্ট রয়েছে সেই ছোট ছোট অবজেক্ট গুলোর জন্যও কিন্তু আমরা কিন্তু সিম্বল গুলো ইউজ করতে পারবো। যেমন এই ছবিটাতেই দেখা যাচ্ছে
যে এই যে গ্রামটা, একই জায়গার দুটো ম্যাপ, একটা ছোট ম্যাপ একটা বড় ম্যাপ, এই গ্রামটার মধ্যে কয়েকটা তোমার হচ্ছে সেটেলমেন্ট এখানে দেখানো আছে, কিন্তু যখন এটা বড় করা হলো অনেকগুলো বসত বাড়ি কিন্তু এখানে দেখানো যাচ্ছে, এবং তাদের যে বসত বাড়িগুলোর যে সিম্বল গুলো সেই সিম্বল গুলো সাইজটাও কিন্তু বড় হয়ে গেছে। একই রকম করে এখানে লেকটা ছোট ছিল, এখানে লেকটা বড় হয়ে গেল। এখানে যেমন ফরেস্টার যে তোমার ফরেস্টার যে এরিয়া রয়েছে বা এখানে যে যে কয়েকটা গাছ দেখানো হয়েছে, এখানে কিন্তু গাছপালার সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ ডিটেলস ইনফরমেশন গুলো আমরা যদি দিতে চাই, তাহলে আমাকে কিন্তু অবশ্যই ম্যাপটাকে কি করতে হবে, বড় করতে হবে। আচ্ছা, ম্যাপ রিডাকশন বলতে আমরা কি বুঝি? ম্যাপ রিডাকশন বলতে বুঝি একই কথা আবার বলবো, যেটা এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা ম্যাপকে আমরা কি করতে পারি, একটা ম্যাপকে আমরা তার যে সাইজ রয়েছে সেই সাইজটাকে আমরা কমিয়ে দিতে পারি, ডিক্রিজ করতে পারি। তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ম্যাপ রিডাকশন বলবো। যেমন এখানে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটাই এখানে ছোট করে দেখানো আছে, তাহলে যে প্রক্রিয়ায় আমরা এই বড় ম্যাপটাকে ছোট করে দিলাম সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, ম্যাপ রিডাকশন বলবো। ম্যাপ রিডাকশন যখন আমরা করব তখন কি হবে, ডিটেলস ইনফরমেশন গুলো আমরা কিন্তু দেখাতে পারবো না, সমস্ত ফিচার্স গুলো আমরা সেখানে দেখাতে পারবো না। বড় বড় বা মানে এরিয়াল এক্সটেনশন যাদের বেশি আছে সেই সমস্ত জায়গাগুলোই আমরা তখন কি করব, এই যে রিডিউসড যে ম্যাপটা রয়েছে সেখানে আমরা দেখাতে পারবো। কিন্তু ছোট ছোট যাদের এরিয়াল এক্সটেনশন রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সমস্ত ফিচার্স গুলোকে আমরা দেখাতে পারবো না। এবার এই ম্যাপ রিডাকশনটা আমরা কখন করব, যদি এরকম হয় যে তোমার কাছে একটা ছোট্ট জায়গা রয়েছে, স্পেস রয়েছে, কিন্তু তুমি অনেক বড় জায়গাকে সেই ছোট জায়গায় রিপ্রেজেন্ট করতে চাইছো, তখন কিন্তু তোমাকে অবশ্যই ম্যাপটাকে রিডিউসটি করতে হবে, বড় করে কিন্তু আমরা দেখাতে পারবো না। মানে আমার কাছে যদি একটা A4 সাইজের পেজ থাকে, তাহলে আমি যদি আমার ছোট্ট গ্রামটাকেই আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি ডিটেলস ইনফরমেশন সেখানে দিতে পারছি। কিন্তু যদি এইরকম হয় আমার কাছে ওই A4 সাইজের পেজ আছে, কিন্তু আমি পৃথিবীকে ওই A4 সাইজের যে পেজটা রয়েছে সেখানে রিপ্রেজেন্ট করতে চাইবো, তখন পৃথিবীর সমস্ত ফিচার্স গুলো ওই A4 সাইজের পেজের মধ্যে কিন্তু আমি দিতে পারবো না। তাহলে ডিটেলস ইনফরমেশন কিন্তু কম থাকবে রিডিউসড ম্যাপে, কিন্তু অনেক বড় জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারে এই রিডিউসড ম্যাপটা। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবার এই ম্যাপ এনলার্জমেন্ট এবং রিডাকশন করতে গেলে কি যন্ত্র ব্যবহার করা হয় যদি বলা হয়, তাহলে আমরা একটা যন্ত্রের কথা এখানে পড়বো, একটা যন্ত্র যার নাম হচ্ছে প্যান্টোগ্রাফ। এই যন্ত্র দিয়ে আমরা মানচিত্রগুলোকে ছোট এবং বড় করতে পারি, এবং একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার রয়েছে যে এই সফটওয়্যার দিয়েও আমরা মানচিত্রগুলোকে ইজিলি ছোট এবং বড় করতে পারি। এই সফটওয়্যার গুলো আমরা পরবর্তীতে তোমাদের শেখাবো। তো সেই সফটওয়্যার গুলোর নাম হচ্ছে জিআইএস সফটওয়্যার। এর অনেকগুলো ভার্সনস থাকে, যেমন কিউজিআইএস থাকে, কিউজিআইএস কোয়ান্টাম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক তেমনি আর্কজিআইএস। তো এই সফটওয়্যার গুলোতে আমরা কি করতে পারি, মানচিত্র তৈরি করতে পারি। এবার যদি মনে হয় যে তুমি ডিটেলস ইনফরমেশন দেখাতে চাইছো কোনো একটা পার্টিকুলার রিজনে, তখন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই ওই তোমার এরিয়া অফ ইন্টারেস্টের যে জায়গাটুকু রয়েছে সেটাকে আমরা বড় করে দেখাতে পারি। আবার যদি তোমার মনে হয় যে না, আমি অনেক বড় এরিয়াল এক্সটেনশন যে নিয়েছি সেই জায়গাটাকে আমি ছোট করে দেখাবো, তাহলেও আমরা ম্যাপ কিন্তু রিডিউস করতে পারি খুব সহজেই এই সফটওয়্যার গুলোর মাধ্যমে। এইবার আমি চলে আসি আমাদের প্র্যাকটিক্যালে, আমাদের জিওগ্রাফির প্র্যাকটিক্যাল স্কেলের প্র্যাকটিক্যালে নর্মালি কি ধরনের ক্যালকুলেশনস দেয় সেই লজিকে। তাহলে আমরা সহজেই, দুটো ম্যাপ রয়েছে, দুটো ম্যাপ আছে, একটা ম্যাপ ছোট, এই সেম জায়গাটাকেই যখন আমরা বড় করে দেখাচ্ছি, তাহলে এই দুটো ম্যাপ রয়েছে, তাহলে এই দুটো ম্যাপের মধ্যে একটা যদি অরিজিনাল হয়, এটা সাপোজ ধরো অরিজিনাল, এটা ধরো নিউ ম্যাপ। তাহলে আহ, এই যে দুটো ম্যাপ রয়েছে এই দুটো ম্যাপের মধ্যে নিউ ম্যাপটা অরিজিনাল ম্যাপের কত গুণ বড় বা কত গুণ ছোট, এগুলো যদি বের করতে বলা হয় ম্যাথমেটিক্যালি, আমরা খুব সহজে এটাকে ক্যালকুলেট করতে পারি। এবং যদি এরকমও বলা থাকে, অরিজিনাল ম্যাপে যদি আরএফ বলে দেয়, এটা যদি আরএফ বলে দেওয়া থাকে 1:50,000, তাহলে কিন্তু আমরা খুব সহজেই নতুন ম্যাপটার আরএফ কত হবে এটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের প্র্যাকটিক্যালে আমরা কি শিখবো, আমাদের স্কেলের প্র্যাকটিক্যালে যে দুটো ম্যাপ দেওয়া থাকবে সেই দুটো ম্যাপের আরেক দেওয়া থাকতে পারে, বা দুটো ম্যাপের মধ্যে নদীর দৈর্ঘ্য, তোমার একই নদীর দৈর্ঘ্য বা একটা রাস্তার দৈর্ঘ্য এরকম দেওয়া থাকতেই পারে, বা দুটো স্পেসিফিক যে জায়গা রয়েছে, স্পেসিফিক জায়গা পয়েন্ট, তো তো সেই স্পেসিফিক পয়েন্টের ডিস্টেন্স গুলো দিয়ে দিতে পারে দুটো ম্যাপেরই। আমাদের এরকম বলে দিতে পারে যে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্টটা ক্যালকুলেট করো অথবা ম্যাগনিটিউড অফ রিডাকশন ক্যালকুলেট করো, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা ইজিলি সেটা ক্যালকুলেট করতে পারি। আবার যদি এরকম বলে দেয় যে একটা ম্যাপের আরএফ বলে দিল
এবং তোমাকে বলে দিল ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট বা রিডাকশন, সেটা বলে দিল, তাহলে খুব ইজিলি কিন্তু আরেকটা ম্যাপের কিন্তু আমরা সহজেই ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই যে সহজ একটা ক্যালকুলেশন, সেটাতে যাওয়ার আগে আমি আরেকটু মানে ওই তোমার বেসিক যে ম্যাথমেটিক্সের যে বেসিক যে ফর্মুলাগুলো আমাদের দরকার পড়বে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে, সেইটাতে একটু আমি যাই। তাহলে এইরকম ধরো একটা প্রশ্ন করা আছে যে বাবার বয়স যদি 50 বছর হয় এবং পুত্রের বয়স যদি 10 বছর হয়, তাহলে বাবার বয়স পুত্রের বয়সের কত গুণ? এরকম যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা জাস্ট কি বের করব? তাহলে যে পিতার বয়সটা পুত্রের বয়সের কত গুণ, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড ক্যালকুলেট করবো। আমরা কি ক্যালকুলেট করব? ম্যাগনিটিউড ক্যালকুলেট করবো, অর্থাৎ মাত্রা ক্যালকুলেট করবো। তাহলে এই ম্যাগনিটিউড ইকুয়াল টু কি হবে? ফাদার্স এজ ডিভাইডেড বাই সন্স এজ। এটা ফাদার্স এজটা এটা আমরা নুমিনেটর হিসেবে রাখলাম। এটা কি হিসেবে রাখলাম? নুমিনেটর বা তোমার লব হিসেবে রাখলাম, এবং সন্স এজটাকে আমরা ডিনোমিনেটর হিসেবে রাখলাম বা হর হিসেবে রাখলাম। কেন রাখলাম? যেহেতু বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ। এটাই যদি উল্টো করে বলতো যে পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ, তখন আমরা কিন্তু উপরে অর্থাৎ নুমিনেটর হিসাবে কিন্তু আমরা সন্স এক্সটাকেই বসাতাম, এবং ডিনোমিনেটর হিসাবে কিন্তু আমরা ফাদার্স এক্সটাকেই বসাতাম। তাহলে এখানে যেহেতু পিতার বয়স বলেছে, তাহলে পিতার বয়সটাকে আমরা উপরে রাখলাম, অর্থাৎ 50 বছর, এবং পুত্রের বয়স হচ্ছে 10 বছর, নিচে রাখলাম। তাহলে এটাকে যদি আমি ডিভাইডেড করি, তাহলে আমরা কত পাবো? 5 পাবো। 5 মানে 5 টাইমস, অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলবো যে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এইটা আমরা খুব সহজেই এটা আমরা করে নিতেই পারি, এবং এই প্র্যাকটিক্যালটা আমরা এই ধরনের যে প্র্যাকটিক্যাল বা এই ধরনের যে ক্যালকুলেশন আমরা এগুলো আমাদের যে ছোট ক্লাসে যে ম্যাথমেটিক্স রয়েছে সেখানে আমরা কিন্তু এগুলো দেখেছি এবং জানি। এবার দেখো, এখানে ওই সেম ডেটাই দেওয়া আছে, কিন্তু বলা আছে যে পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ। তাহলে এটা আমরা যেমন ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার আমরা 5 টাইমস আমরা পেয়ে গেলাম, যে ফাদার্স এজ ডিভাইডেড বাই সন্স এজ। এবার যখন বলবে যে পুত্রের বয়স পিতার বয়সের কত গুণ, তাহলে এখানে নুমিনেটর হিসাবে কিন্তু আমরা সন্স এজটাকে আমরা রেখেছি। তার কারণ হচ্ছে প্রশ্নে বলেছে যে পুত্রের বয়স পিতার বয়সের কত। তাহলে আমরা নুমিনেটরে 10 রাখলাম এবং ডিনোমিনেটরে আমরা 50 রাখলাম। এটার যদি আমরা কাটাকাটি করি, তাহলে 1/5 পাবো। মানে 1/5 মানে হচ্ছে 0.2। 0.2 এটা মানে হচ্ছে কি, এত টাইমস আমরা বলবো। এটা কি আমরা কি বলবো? এত টাইমস। তাহলে এখন যদি এর অ্যান্সার বলা হয়, তাহলে আমরা কি বলবো? যে the son's age is 1/5 times younger than his father, অর্থাৎ তোমার হচ্ছে পুত্রের বয়স পিতার বয়সের মাত্র 0.2 টাইমস। 0.2 টাইমস, এবং একের যদি বেশি হয় এই মানটা, তাহলে আমরা অবশ্যই বুঝবো যে সেটা বড়, এবং একের যদি কম হয় তাহলে আমরা কি বুঝবো? ছোট বুঝবো। এখানে যেমন পুত্রের ক্ষেত্রে মানটা কিন্তু একের কম হয়েছে, 0.2 হয়েছে। তার মানে কি, পুত্রের বয়স পিতার বয়সের অনেক কম। আর যেখানে পিতার বয়সটা আমরা ক্যালকুলেট করেছিলাম, সেখানে আমরা 5 পেলাম, এটা একের বেশি। তার মানে আমরা কি বুঝবো? যে পিতার বয়সটা পুত্রের বয়সে অনেক বেশি, 5 টাইমস হচ্ছে গ্রেটার বা ইয়াঙ্গার আমরা বলতে পারি। আচ্ছা, এইবার আমরা একটু জিওগ্রাফির দিকে আমরা একটু প্রশ্ন রাখি। এখানে বলা আছে যে একটা নতুন একটা পুরাতন ম্যাপ আছে বা অরিজিনাল ম্যাপ রয়েছে, আর একটা নতুন ম্যাপ রয়েছে, একই জায়গার ম্যাপ। তো বলা হচ্ছে যে একটা অরিজিনাল ম্যাপে একটা নদীর নির্দিষ্ট অংশের দূরত্ব কত? 50 সেন্টিমিটার। একটা নদীর নির্দিষ্ট অংশের দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। এটাই যখন এই ম্যাপটাকে বড় করা হলো, একটা লার্জ স্কেল ম্যাপ তৈরি করা হলো, সেখানে ওই নির্দিষ্ট অংশ যেটা অরিজিনাল ম্যাপে ছিল, ওই নদীর নির্দিষ্ট অংশের দূরত্ব নতুন ম্যাপে সেটা হয়ে গেল কত? 150 সেন্টিমিটার। তার মানে আমরা বুঝতে পারছি যে ম্যাপটা বড় হয়েছে, কারণ যে নদীর যে নদীর দুটো বিন্দুর মাঝখানে দূরত্ব 50 সেন্টিমিটার ছিল অরিজিনাল ম্যাপে, সেটাই যখন নতুন ম্যাপে ওই সেম দুটো পয়েন্টের মাঝখানে দূরত্ব 150 সেন্টিমিটার হয়ে গেল, তার মানে ম্যাপটা বড় হয়েছে। তাহলেই কিন্তু এইটা সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। তাহলে 150 সেন্টিমিটার হয়ে গেল। এখন যদি প্রশ্ন করা হয়, এই যে নতুন ম্যাপে নদীর দৈর্ঘ্যটা পুরাতন ম্যাপ বা অরিজিনাল ম্যাপের কত গুণ হয়েছে, কত গুণ বড় হয়েছে, সেটা যদি বের করতে বলা হয়, তাহলে যেমনটা আমরা ফাদার্স এজ ডিভাইডেড বাই সন্স এজ করলাম, এখানে ঠিক তেমনি আমরা কি করবো? ম্যাগনিটিউড ইকুয়াল টু ম্যাগনিটিউড, বা এটাকে আমরা রেটও বলতে পারি। এটাকে আমরা কি বলবো? রেটও বলতে পারি, বা রেট অফ এনলার্জমেন্ট আমরা বলতে পারি। এর ফর্মুলাটা কি হবে? লেন্থ অফ রিভার অন নিউ ম্যাপ। নিউ ম্যাপ কেন হচ্ছে? তার কারণ নতুন ম্যাপে নদীর দৈর্ঘ্যটার কথাই বলা হচ্ছে, যে সেটা কত গুণ বড় হয়েছে। তাই আমরা কি লিখবো?
লেন্থ অফ রিভার অন নিউ ম্যাপ ডিভাইডেড বাই লেন্থ অফ রিভার অন ওল্ড ম্যাপ। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই 150 সেন্টিমিটার ডিভাইডেড বাই 50 সেন্টিমিটার, এটাকে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে আমরা কি বলবো? যে নতুন যে ম্যাপটা রয়েছে সেখানে ওই নদীর দৈর্ঘ্য 3 গুণ বেড়েছে, 3 গুণ বড় হয়েছে, এই কথাটাই কিন্তু আমরা বলবো। আচ্ছা, এইবার আমাদের কোশ্চেন্স কিরকম আসতে পারে, এখানে একটা কোশ্চেন্স রাখা হয়েছে। এখানে বলা আছে এ ম্যাপ উইথ RF 1:50,000 ইজ এনলার্জড 4 টাইমস, 4 গুণ বড় হয়ে গেছে ম্যাপটা অরিজিনাল সাইজের তুলনায়, তাহলে RF কত হতে পারে, এরকম একটা প্রবলেম থাকতে পারে। তাহলে অরিজিনাল ম্যাপের তুলনায় নতুন ম্যাপটা কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। তাহলে আমি এটা বোঝার সুবিধার জন্য এখানে আমরা কি দিয়েছি, 5 সেন্টিমিটার একটা উইথ নিয়েছি এবং 6 সেন্টিমিটার একটা লেন্থ নেওয়া আছে এই ম্যাপটার। তাহলে তোমার 5 সেন্টিমিটার আর হচ্ছে 6 সেন্টিমিটার যদি লেন্থ আর উইথ হয়, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে তোমার 5 6 30, অর্থাৎ যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করি তাহলে 30 স্কোয়ার সেন্টিমিটার হবে। একই রকম করে এই যখন লেন্থটা দেখো, লেন্থটা এখানে 5 সেন্টিমিটার ছিল, এখানে কত হলো? 10 সেন্টিমিটার হয়ে গেল, মানে ডবল, লেন্থটা ডবল হয়ে গেল। আর 6 সেন্টিমিটার, সেটা 12 সেন্টিমিটার হয়ে গেল। এখন যদি 10 ইন্টু 12 করি তাহলে আমরা কত পাবো? 10 ইন্টু 12 করলে সম্ভবত 120 স্কোয়ার সেন্টিমিটার পাবো। এবার বলা আছে যে ম্যাপটা কত গুণ বড় হয়েছে, ম্যাপটা বলেছে 4 গুণ বড় হয়েছে। কোন ম্যাপটা বড় হয়েছে? নতুন ম্যাপটা। তাহলে নতুন ম্যাপের এরিয়া কত? 120 স্কোয়ার সেন্টিমিটার। এটাকে যদি আমি 30 স্কোয়ার সেন্টিমিটার দিয়ে ভাগ করে দিই তাহলেই তো আমরা 4 পাবো, যেটা এখানে বলা আছে 4 টাইমস বেড়েছে। তাহলে 4 টাইমস বেড়েছে, এটা আমরা বুঝে গেলাম যে 4 গুণ বেড়েছে, মানে এরকম হয়েছে। অর্থাৎ এটাকে যদি আমি গ্রিড ধরি, তাহলে এইটা যদি তোমার হচ্ছে এইটার সমান হয়, তাহলে প্রত্যেকটা এর একই স্পেসে যদি থাকে, তাহলে এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে হয়ে গেল। তাহলে যখন দেখো ম্যাপটা ম্যাপটা 4 গুণ হয়ে গেল অরিজিনাল ম্যাপের তুলনায় নতুন ম্যাপটা, তখন কিন্তু লিনিয়ার যে লেন্থটা রয়েছে, যেটা এক সময় কত ছিল? 5 সেন্টিমিটার ছিল, সেটা এখন হয়ে গেল কত? 10 সেন্টিমিটার হয়ে গেল। অর্থাৎ যখন এরিয়াটা 4 গুণ বাড়ে বা ম্যাপটা 4 গুণ বাড়ে, তখন তার লেন্থ কত গুণ বাড়ে? দ্বিগুণ বাড়ে। জাস্ট ওই এরিয়ার যে এনলার্জমেন্ট, সেটাকে যদি আমরা রুট করে দিই তাহলেই কিন্তু আমরা 2 পেয়ে যাব। আবার যদি লেন্থ দ্বিগুণ বাড়ে, লেন্থ যদি দ্বিগুণ বাড়ে বলা থাকে, তাহলে আমরা কি করব? লেন্থ যদি দ্বিগুণ বাড়ে বলা থাকে, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু আমরা এরিয়াল এক্সটেনশন বা এরিয়াল যে এনলার্জমেন্ট, সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে এটাকে ফর্মুলা বাদ দিয়ে লজিক খাটিয়ে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। যে সাপোজ ধরো এটা যদি 5 সেন্টিমিটার হয় এই উইথটা, এই অরিজিনাল ম্যাপের উইথটা, তাহলে অ্যাকর্ডিং টু দিস স্কেল 1:50,000, এর মানে হচ্ছে 1 সেন্টিমিটার টু 0.5 কিলোমিটার। তাহলে 5 সেন্টিমিটার মানে বাস্তবে দূরত্ব কত হবে? 2.5 কিলোমিটার হবে, অবশ্যই 2.5 কিলোমিটার হবে। তাহলে এই ম্যাপটাই যদি এখন বড় করা হয়, এই ম্যাপটাই বড় করা হলো, যেখানে লেন্থ বড় হয়ে গেল, লেন্থ বড় হয়ে কত হলো? 10 সেন্টিমিটার হলো। কিন্তু সরি, কিন্তু এই 5 সেন্টিমিটার যেটা উইথ ছিল, তার বাস্তবিক দূরত্ব 2.5 কিলোমিটার। এখানে নতুন ম্যাপে 10 সেন্টিমিটার তোমার এটা ম্যাপের দূরত্ব বেড়ে গেল, কিন্তু বাস্তবে কিন্তু এটা কত থাকবে? 2.5 কিলোমিটারই থাকবে। বাস্তবে কত থাকবে? 2.5 কিলোমিটার থাকবে, কারণ বাস্তবে দূরত্ব নর্মালি চেঞ্জ হয় না, যেহেতু একই জায়গার মানচিত্র। তাহলে এখন আমরা কিন্তু বলতেই পারি যে 10 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত? 10 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 2.5 কিলোমিটারকে। তাহলে স্কেল বলতে আমরা কি বুঝি? 1 সেন্টিমিটারে কত রিপ্রেজেন্ট করছে? তাহলে 2.5 কে আমরা 10 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু আমরা পাবো 0.25 কিলোমিটার পাবো। এবার আরএফ বলতে গেলে আবার দুটোর একই এককে রাখতে হয়, মানে তোমার সেন্টিমিটারে রাখতে হয়। তাহলে 0.25 কিলোমিটারকে যদি আমি সেন্টিমিটার নিয়ে যাই, তাহলে আবার 1 লাখ দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাবো কত? 25,000 পাবো। 25,000 পাবো। তাহলে আমরা এটাকে বলতেই পারি মানচিত্রে 1 সেন্টিমিটার বাস্তবে 25,000 সেন্টিমিটারকে রিপ্রেজেন্ট করে। দেয়ারফর আরএফ কত? 1:, আরএফ হচ্ছে 1:25,000। আমরা কিন্তু ক্যালকুলেশন করে এটাই পেয়েছি, এবং এইটাই যদি আমরা এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে করি, তাহলেও কিন্তু 1:25,000ই আমরা পাবো। তাহলে এখন দেখি রেট অফ এনলার্জমেন্ট অফ লেন্থ যদি বলা হয়, তাহলে লেন্থ আমরা কি করে পাবো? যে এনলার্জমেন্ট অফ তোমার হচ্ছে রেট অফ এনলার্জমেন্ট বা ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ লিনিয়ার লেন্থ যদি বলে, এটা কি করে পাবো? যদি ম্যাপের
ম্যাপের এনলার্জমেন্টটা বলা থাকে, তাহলে সেটাকে জাস্ট আমরা রুট করে দেবো, কারণ এখানে আমরা প্রুভ করে দিলাম যে যখন এরিয়াল এক্সটেনশন তোমার 4 টাইমস বাড়বে, তখন লিনিয়ার এনলার্জমেন্টটা কিন্তু তার স্কোয়ার রুট করে বাড়বে, মানে দ্বিগুণ বাড়বে। তাহলে জাস্ট আমরা এই এরিয়াল এনলার্জমেন্ট এটাকে আমরা যদি রুট করে দিই, তাহলে আমরা পাবো লিনিয়ার এনলার্জমেন্টটা পাবো, অর্থাৎ 2 টাইমসটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যদি ক্যালকুলেট করি যে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করতাম, যে নতুন ম্যাপটার ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট যদি ক্যালকুলেট করতে বলা হতো, তাহলে আমরা এখানে ফর্মুলা বসাতাম, যেমন পিতার বয়স পুত্রের বয়স দিয়ে করে আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করেছিলাম, একই রকম করে নতুন ম্যাপে নদীর দৈর্ঘ্য, অরিজিনাল ম্যাপে নদীর দৈর্ঘ্য দিয়ে করেছিলাম। ঠিক তেমনি এখানে যদি বলা হয় যে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ দ্য নিউ ম্যাপ যদি বলা হয়, তাহলে নতুন ম্যাপের স্কেলটা আমরা উপরে রাখবো এবং অরিজিনাল ম্যাপ বা ওল্ড ম্যাপ স্কেলটা আমরা নিচে রাখবো। তাহলে আমরা কি পাবো, যে নতুন ম্যাপটার ম্যাগনিটিউড আর রেট অফ এনলার্জমেন্ট আমরা পাবো। তাহলে এইটা একটা সিম্পল ফর্মুলা। এবার এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, মানগুলো বসাই মানে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট তো আমরা আমাদের দেওয়াই আছে, এবং এই ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট এটা লেন্থের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে লেন্থের ক্ষেত্রে কত 2, তাহলে এখানে 2 বসালাম। নিউ ম্যাপ স্কেলটা প্রশ্নে দেওয়া নেই, এটা বের করতে হবে, তাহলে নিউ ম্যাপ স্কেলটা আমরা এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। আর অরিজিনাল ম্যাপ স্কেলটা এখানে দেওয়া আছে 1:50,000, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যেমনটা সরল করি, যে নিউ ম্যাপ স্কেল এই 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই নিউ ম্যাপ স্কেল 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে নিউ ম্যাপ স্কেল ইকুয়াল টু 1:50,000 ইন্টু 2। এটাকেই যদি আমরা আবার অনুপাতটাকে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, 1/50,000 লিখলাম, ইন্টু 2 করে দিলাম, তাহলে আমরা মানটা কত পেয়ে গেলাম, 1:25,000। যেটা আগের আমরা যেটা একটা আরবিটারি একটা ভ্যালু নিয়ে আমরা করলাম, সেটাই কিন্তু এখানে ম্যাচ আপ হয়ে গেল এবং প্রুভড হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেশন করলাম, আমরা লিনিয়ার লেন্থ ক্যালকুলেট করলাম, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট আমরা ক্যালকুলেট করলাম, লেন্থের ক্যালকুলেট করলাম, এবং সেটা কখন করব, যদি ম্যাপের এনলার্জমেন্টের টাইমসটা বলা থাকে তখনই করব। যদি লেন্থেরটাই বলে যে লেন্থ এত গুণ বেড়েছে, তাহলে কিন্তু আমরা আর এই কি বলে স্কোয়ার রুট এটা আমরা করব না, তখন ডিরেক্টলি ওই ভ্যালুটাই এই ফর্মুলাতে বসিয়ে দেবে। কিন্তু যদি ম্যাপের এনলার্জমেন্ট বা রিডাকশনের টাইমসটা বলে, তখন অবশ্যই আমরা লিনিয়ার লেন্থ যখন ক্যালকুলেট করব তখন স্কোয়ার রুট করে দেব। আশা করি এইটা আমরা বুঝেছি। এবার আমরা পরের ইয়েটাতে যাই। আচ্ছা, এটা একই প্রশ্ন আমি এখানে রেখেছি, আমরা এটা 1:25,000 আমরা পেয়েও গেলাম। আমরা লিনিয়ার এনলার্জমেন্ট করে আমরা কিন্তু এই যে লেন্থের এনলার্জমেন্টের ম্যাগনিটিউডটার ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু 1:25,000 পেয়েছি। এখন আমরা মেথড 2 অ্যাপ্লাই করে আমরা আর ওই লিনিয়ার এনলার্জমেন্ট বা তোমার হচ্ছে এনলার্জমেন্ট অফ লেন্থ এটা ক্যালকুলেট না করে ডিরেক্ট ম্যাপের এনলার্জমেন্ট বা ম্যাপের রিডাকশন দিয়েই আমরা কিন্তু ফর্মুলা ইউজ করে এটাকে ক্যালকুলেট করতে পারি। সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি যে একই রেজাল্ট আমরা কিন্তু এখানে পাবো। তাহলে দেখো, এখন যদি আমি এরকম লিখি ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অর রিডাকশন অফ ম্যাপ, অর্থাৎ ম্যাপের কথা যদি বলা হয়, তখন একই ফর্মুলা আছে, নিউ ম্যাপ স্কেল ওল্ড ম্যাপ স্কেল, শুধু এখানে স্কোয়ার করা হলো। এখানে স্কোয়ার কেন করা হলো, স্কোয়ার এই কারণেই করা হলো কারণ নিউ ম্যাপ স্কেল যেটা আমরা লিখে থাকি 1:50,000, এগুলো কিন্তু লেন্থের কথা বলে, এগুলো কি বলে, লেন্থের কথা। অর্থাৎ 1 সেন্টিমিটার যদি ম্যাপে হয়, তাহলে বাস্তবে 50,000 সেন্টিমিটার দূরত্ব, এগুলো লেন্থকে বলে। কিন্তু যখন তুমি ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অর রিডাকশন অফ ম্যাপের বের করছো, মানে এরিয়াল এক্সটেনশনের বের করছো, অর্থাৎ এইরকম টোটাল এরিয়াটার তুমি এনলার্জমেন্ট বের করছো, তখন কিন্তু ওই এরিয়াগুলোই ক্যালকুলেট করতে হবে। সেখানে এখানে আমরা কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করে দেওয়া হলো। তারপরে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ রিডাকশন অফ ম্যাপ, এখন এখানে দেখো আমরা 4 লিখে দিয়েছি, এখন আর 2 লিখিনি। তার কারণ কি, তার কারণ আমরা ফর্মুলাতে এখানে স্কোয়ার করে দিয়েছি। স্কোয়ার যদি করে দিই, তাহলে তো ম্যাপের এনলার্জমেন্টটাই এখানে চেয়েছে, তাহলে ম্যাপের এনলার্জমেন্টের প্রশ্ন এখানে বলা আছে যে 4 টাইমস, তাহলে এইটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে নিউ ম্যাপ স্কেল যেহেতু দেওয়া নেই, এটা বের করতে হবে, নিউ ম্যাপ স্কেলটা আমরা রাখলাম। আর ওল্ড ম্যাপ স্কেল বা অরিজিনাল ম্যাপ স্কেলটা 1:50,000, এটা আমরা পুট করলাম, এটাকে স্কোয়ার করে দিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল এখানে যেমন স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে যদি আমি তুলতে চাই, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা তোমার হচ্ছে কি বলে স্কোয়ার রুট করে দিলাম। এই স্কোয়ারটাকে তোলার জন্য এদিকে স্কোয়ার রুট করে দিলাম, তাহলে √4 ইকুয়াল টু নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই 1:50,000। এবার √4 মানেই হচ্ছে 2, অর্থাৎ আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আবার এই ফর্মুলাটাতেই গেলাম। তোমরা যদি দেখো, এই যে এইটুকু অংশ, এইটুকু যে অংশ, এইটুকু অংশই কিন্তু
এইটা, তা এইটা এইটুকু অংশ, আবার এটা কোথা থেকে এলো, এই উপরের অংশটা থেকে এলো। তাহলে আমরা একবারে ডিরেক্টলি করে দিতে পারি এরিয়ার এই ফর্মুলাটা দিয়ে। আবার আমরা যদি লেন্থটাকে আলাদা করে ক্যালকুলেট করি তাহলে এইভাবেও আমরা ক্যালকুলেট করতে পারি। এরপরের ক্যালকুলেশনটা আগের মতোই, তাহলে নিউ ম্যাপ স্কেল ইকুয়াল টু এটা, তারপরে আমরা 1/50,000 ইন্টু 2 করে আমরা 1:25,000ই কিন্তু আমরা পেলাম। তাহলে আমরা এই লেন্থ থেকেও ক্যালকুলেট করতে পারি ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট। একই রকম করে আমরা কিন্তু এরিয়া থেকেও ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট ক্যালকুলেট করে এবং এই ফর্মুলাটা দিয়েই আমরা নিউ ম্যাপ স্কেল ক্যালকুলেট করতে পারি যদি অরিজিনাল ম্যাপ স্কেল দিয়ে দেয়, অথবা নিউ ম্যাপ স্কেল দিয়েছে ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অর রিডাকশনটা তোমাকে বলেছে, তাহলে আমরা অরিজিনাল ম্যাপ স্কেলটাও কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এইখানে একটু অন্য ধরনেরও প্রশ্ন আসতে পারে, সেটা একটু আমি এখানে দিয়েছি। তো এখানে একটা ম্যাপ দেওয়া আছে যেটা দিল্লির ম্যাপ। এখানে অরিজিনাল ম্যাপের আরএফটা হচ্ছে 1:50,000, 1:50,000 মানে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত, 0.5 কিলোমিটারকে। আর নতুন ম্যাপ তৈরি করা হয়েছে যার আরএফ হচ্ছে 1:25,000 মানে 1 সেন্টিমিটার টু 0.25 কিলোমিটার। এবার বলেছে ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ দ্য লিনিয়ার লেন্থ অ্যান্ড এরিয়া অফ দ্য ম্যাপ, অর্থাৎ দুটোই তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, যে লিনিয়ার লেন্থের এনলার্জমেন্ট কত গুণ হয়েছে সেটা ক্যালকুলেট করো, এবং ম্যাপের এরিয়ার এনলার্জমেন্টটা কত গুণ হয়েছে সেটাও তুমি ক্যালকুলেট করো। এবং তোমরা যদি এই প্রশ্নটাকে তুমি অবজার্ভ করো তাহলে দেখো এখানে যে মানগুলো দিয়েছি 1:50,000, এটা কিন্তু আগের প্রশ্নেরও আরের, আর 1:25,000 এটা কিন্তু আগের প্রশ্নের অ্যান্সার ছিল, আমাদের আগের প্রশ্নের কি ছিল, অ্যান্সার ছিল। এখন আমাদের কি বের করতে হবে, যেটা দেওয়া ছিল অর্থাৎ ম্যাপটা 4 গুণ বেড়েছে সেইটা ক্যালকুলেট করতে হবে, এবং সঙ্গে এটাও বলেছে যে লিনিয়ার লেন্থ তাহলে কত গুণ ক্যালকুলেট হয়েছে। অর্থাৎ এটা ব্যাক ক্যালকুলেশনের একটা প্রশ্ন আমি রেখেছি, যাতে আবার সেখানে ফিরে যেতে পারি, যাতে আমরা এটাকে বিলিভ করতে পারি, সে কারণেই কিন্তু এই প্রশ্নটা আমি এখানে সেম প্রশ্ন রেখেছি। এখানে তাহলে আমরা সেম জিনিসটাই করব, ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ লিনিয়ার লেন্থ যদি করি, ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ লিনিয়ার লেন্থ অর্থাৎ লেন্থ দিয়ে আমরা প্রথমে করে দেখি। তাহলে লেন্থ দিয়ে যদি করি তাহলে ম্যাগনিটিউড ইকুয়াল টু নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই ওল্ড ম্যাপ স্কেল। তাহলে এখানে দুটোই দেওয়া আছে, ম্যাগনিটিউড দেওয়া নেই, তাহলে ম্যাগনিটিউড আমরা বের করবো। তাহলে 1:25,000 ডিভাইডেড বাই 1:50,000 ইকুয়াল টু 2। তোমাদের এবার অনেকের মনে হতে পারে উপরে 25,000 আছে, নিচে 50,000 কি করে 2 হলো। তাহলে এটার জন্য আমি একটু এখানে বলে দিই, 1:25,000 মানেই এটাকে আমরা 1 ডিভাইডেড বাই 25,000 আমরা লিখতে পারি, এটা বেসিক ম্যাথমেটিক্স বলে। আর ডিভাইডেড বাই 1:50,000 মানেই হচ্ছে 1 ডিভাইডেড বাই 50,000। এটাকেই যদি আমরা আবার এরকম করে লিখতে চাই, উপরের ভগ্নাংশটা আমরা লিখলাম 1 ডিভাইডেড বাই 25,000, 25,000। এইবার নিচের ভগ্নাংশটাকে যদি আমি উল্টে দিই বা এটাকে যদি গুণ অবস্থায় রাখতে চাই, ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় করতে চাই, তাহলে ডিনোমিনেটরটা উপরে চলে যাবে, অর্থাৎ 50,000 উপরে চলে গেল, 50,000 উপরে আমাদের চলে গেল, আর নিচে থাকলো কত, 1। তাহলে এটা কাটাকাটি করলে 2 পাবো, তো সেই বেসিসে এটা 2 হলো, মানে একটা স্টেপ এখানে জাম্পিং করা আছে। তোমরা যখন এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করবে তখন এটা করেই করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এইভাবে আমরা পেলাম 2 পেলাম, তাহলে লিনিয়ার লেন্থটা দ্বিগুণ বেড়েছে, যেটা আমরা আগের ক্যালকুলেশনে এটা ফাইন্ড আউট করেছিলাম এই ফর্মুলা দিয়েই। এবার দেখো আবার প্রশ্নে বলেছে যে ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য ম্যাপ, তাহলে আমরা এরিয়া দিয়েও করতে পারি। তাহলে ম্যাগনিটিউড অর্থাৎ ব্র্যাকেটে এখানে এরিয়া লেখা আছে, এটা ইকুয়াল টু নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই ওল্ড ম্যাপ বা অরিজিনাল ম্যাপ স্কেল, এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, স্কোয়ার করব। কারণ লেন্থ দ্বিগুণ বাড়লে আমাদের হচ্ছে এরিয়া তার তোমার হচ্ছে 4 গুণ বাড়বে, এটাই আমরা জানি। তাহলে জাস্ট 2 এর স্কোয়ার করলেই 4 আমরা পাই, তাহলে এখানে স্কোয়ার করে দেওয়া হলো। এবার মানগুলো বসিয়ে দেওয়া হলো। এবার নিউ ম্যাপ স্কেল ওল্ড ম্যাপ স্কেল ইকুয়াল টু 2, এটা আমরা আগে পেলাম। এবার এখানে বসানো হলো, এর স্কোয়ার করলে 4 পেলাম। তাহলে আগের প্রশ্নে কিন্তু এটাই দেওয়া ছিল যে নতুন ম্যাপটা আমরা তৈরি করলাম, যার অরিজিনাল ম্যাপের স্কেল ছিল 1:50,000। তাহলে নতুন ম্যাপটার হচ্ছে আরেক কত, 25,000 দেওয়া ছিল। তাহলে এই জিনিসটা আমরা ঘুরিয়ে পেঁচিয়ে আবার সেখানেই আমরা ক্যালকুলেট করলাম, ইজিলি আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এবার ফাইনালি আমি ফর্মুলাটাকে একটু জিস্ট করে নিই, তাহলে আমাদের কোন ফর্মুলাগুলো মনে রাখতে হচ্ছে আর কি, যেগুলো মনে রাখলে আমরা এখান থেকে মোটামুটি যে সমস্ত কোশ্চেন্স গুলো আসে প্র্যাকটিক্যালি সেগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে রেট অর ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট অর রিডাকশন অফ লেন্থ যদি বলে যে কত গুণ
লেন্থটা বেড়েছে বা ছোট হয়েছে, তাহলে আমরা কি করব, আর স্কোয়ার করব না, নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই ওল্ড ম্যাপ স্কেল করব, তাহলেই আমরা লেন্থের এনলার্জমেন্ট অর রিডাকশনের যে ম্যাগনিটিউড সেটা পেয়ে যাব। কারণ আরেকটা লেন্থের কথাই বলে, তাই আর স্কোয়ার হলো না। আর এটাই যখন আমরা ম্যাপের রেট অফ এনলার্জমেন্ট রিডাকশন অর ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট রিডাকশন করব, তখন নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই ওল্ড ম্যাপ স্কেল, এটাকে জাস্ট আমরা কি করব, স্কোয়ার করে দেবো। এটাকে আমরা কি করব, স্কোয়ার করে দেবো। তার কারণ এরিয়া বা ম্যাপ বলতে আমরা নর্মালি কি বুঝি, এরিয়াল এক্সটেনশনকে বুঝি। তাই লেন্থ থেকে আমরা এরিয়াতে যদি যেতে চাই তাহলে জাস্ট স্কোয়ার করে দিতে হয়। তাহলে এই হচ্ছে দুটো মেইন ফর্মুলা যেটা আমাদের এনলার্জমেন্ট এবং রিডাকশনের ক্যালকুলেশন করতে হেল্প করবে। এবার এখানে আমি একটু বলে রাখি, এই যে হচ্ছে রেটটা বা ম্যাগনিটিউডটা যদি 1 হয়, তখন আমরা কি বুঝবো, 1 তখনই হবে যদি নিউ ম্যাপ স্কেল এবং ওল্ড ম্যাপ বা অরিজিনাল ম্যাপ স্কেলটা সেম হয়। অর্থাৎ 1:25,000, 25,000 যদি নিউ ম্যাপ স্কেল হয়, আর ওল্ড ম্যাপ স্কেলও যদি 1:25,000 হয়, তাহলেই কিন্তু এটা ডিভাইডেড করে কত হবে, 1 হবে। তাহলে যদি দুটো ম্যাপের আরএফ সেম হয় এবং একই জায়গায় যদি ম্যাপ হয় দুটো ম্যাপ, তাহলে আমরা কি বুঝবো, যে ওই দুটো ম্যাপের সাইজের কোনো রকম চেঞ্জ হয়নি। কিন্তু যদি এই ম্যাগনিটিউডটা যদি একের বেশি হয়ে যায়, একের যদি বেশি হয়ে যায়, 2 হলো, 3 হলো, 4 হলো, তখন আমরা কি বুঝবো, যে ওই ম্যাপের যে লেন্থ রয়েছে সেই লেন্থটা, অথবা এটা যদি তোমার এরিয়ারও হয়, তাহলে একের বেশি, তাহলে আমরা কি বুঝবো, ওই লেন্থটা অথবা এরিয়াটা এত গুণ, সেটা 2 হলে দ্বিগুণ, 3 হলে 3 গুণ, 4 হলে 4 গুণ বড় হয়েছে, এটা আমরা বলবো। আর এটাই যদি একের কম হয়ে যায়, একের যদি কম হয়ে যায়, এটা যদি 0.5 হয়, অথবা 0.2 হয়ে গেল, অথবা 0.1 হলো, তাহলে আমরা কি বুঝবো, তাহলে আমরা বুঝবো যে নতুন ম্যাপটি অরিজিনাল ম্যাপের তুলনায় ছোট হয়ে গেছে, সেই ম্যাপটা রিডাকশন করা হয়েছে। আশা করি এইটুকু বোঝাতে পারলাম। এইবার একই জিনিস যদি বলে যে তুমি এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করো, একের মধ্যে নয় পার্সেন্টেজের মধ্যে ক্যালকুলেট করো, তখন একই জিনিস থাকবে, জাস্ট 100 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, রেট অর ম্যাগনিটিউড অফ এনলার্জমেন্ট রিডাকশন অফ লেন্থ ইন পার্সেন্টেজ, এটার ফর্মুলা হলো নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই অরিজিনাল অর ওল্ড ম্যাপ স্কেল ইনটু 100। অর্থাৎ কত পার্সেন্টেজ তোমার ওই নতুন ম্যাপটা অরিজিনাল ম্যাপের তুলনায় বড় হয়েছে বা ছোট হয়েছে, সেটা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো। একই রকম করে যখন ম্যাপের বলবে, আগেটা যেমন লেন্থের বলেছিল জন্য আর স্কোয়ার হয়নি, এবার যখন ম্যাপের বলবে তখন নিউ ম্যাপ স্কেল ডিভাইডেড বাই অরিজিনাল ম্যাপ স্কেল, এটাকে আমরা স্কোয়ার করবো, তারপরে 100 দিয়ে গুণ করবে। তাহলে আমরা ম্যাপের যে ম্যাগনিটিউডটা পার্সেন্টেজে কত হলো সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে আগেরটাতে যেমন এক মানে হচ্ছে তোমার দুটো ম্যাপের সাইজে যেমন কোনো রকম চেঞ্জ হয়নি, এখানে তেমন কি হবে, 100% যদি হয় তাহলে দুটো ম্যাপের সাইজের কোনো রকম চেঞ্জ হয়নি, এটা আমরা বলবো। এটাই যদি 100-র বেশি হয়, 100-র বেশি মানে 110, 200, 125, 250, 300, 500, 600, তার মানে কি হয়েছে, যে নতুন ম্যাপটি তোমার অরিজিনাল ম্যাপের তুলনায় বড় হয়ে গেছে। এটাই যদি তোমার 100-র কম হয়, 100 যদি কম হয়ে যায়, তাহলে আমরা বুঝবো নতুন ম্যাপটি অরিজিনাল ম্যাপের তুলনায় তত গুণ তোমার হচ্ছে, বা তত গুণ বা তত পার্সেন্টেজ ছোট হয়ে গেছে বা রিডিউসড হয়ে গেছে, এইটাই আমরা বলবো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিছু কোশ্চেন্স তোমরা আমাকে ডিরেক্টলি বলতে পারো, টেক্সটও করতে পারো, আবার ফোন কলও করতে পারো। থ্যাংক ইউ সকলকে।